স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবাইকে বলো তাড়াতাড়ি জয়েন করতে। সাবরিনা, তোমাদের লাস্ট ক্লাসে শেষ করেছে কি অ্যাডভার্টাইজিং? জি স্যার, শেষ হয়ে গেছিল। আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করার কথা। তার মানে আমার একটা চ্যাপ্টারই বাকি আছে শুধু, তাই না? ম্যানেজমেন্টের, পার্সোনাল ম্যানেজমেন্ট। জি, ওটা শুধু বাদ। আর তো কোনো কিছু বাকি নেই, আর তো সব শেষ। জি স্যার। আমি পার্সোনাল ম্যানেজমেন্টই পড়াচ্ছি তোমাদের আজকে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ? না স্যার, দেখা যাচ্ছে না। এটা কেমন কথা বললাম? অন্যরা বলো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটাই হবে ওর প্রবলেম এটা। কারণ আমি তো অন করলাম, সবই চেক করলাম। তুমি আরেকবার চেক করো, দেখো। আমরা তোমাদের সঙ্গে আমার এটা লাস্ট চ্যাপ্টার।
পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই পার্সোনাল ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এটা কি এবং কিভাবে করা হয় সেটা নিয়ে একটা আমরা আলোচনা করতে চাই। বেসিক্যালি এটার অনেকগুলো নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে এটাকে আমরা স্টাফিংও বলি, এটাকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলি, এটাকে আমরা পার্সোনাল ম্যানেজমেন্ট বলি, এটাকে আমরা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন বলি। বিভিন্ন ওয়েতে আমরা এটাকে আলোচনা করি। এক কথায় হলো একটা অর্গানাইজেশনে ওয়ান অফ দ্য ভাইটাল ফ্যাক্টর হচ্ছে পার্সন অথবা হিউম্যান বিং। এই হিউম্যান বিংকে আমরা কিভাবে রিক্রুট করব সেটা হচ্ছে এটার মেইন উদ্দেশ্য। এবং এটা তাদেরকে রিক্রুট করা, তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে ওরিয়েন্টেশন করা, তাদেরকে কাজে লাগানো, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে রিওয়ার্ডিং করা, তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করা, তাদের জব ফ্যাসিলিটিসের সব কিছু হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে। সেটা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তাহলে পার্সোনাল ম্যানেজমেন্ট আমরা বেসিক্যালি ইজ নাথিং বাট এ ভেরি ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ কল্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, স্টাফিং, পার্সোনাল ম্যানেজমেন্ট। এগুলো করতে গিয়ে কিভাবে করা হয় বলছে there are certain activities which will be called as attracting, developing, rewarding, returning and maintaining an effective workforce, সেটাকে আমরা বলি পার্সোনাল ম্যানেজমেন্ট। একটু বাবা এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা, আমরা এই জায়গাটা একটু দেখি, খেয়াল করে যে এগুলোকে তাহলে আমরা এই যে যেটা বললাম যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যে ডিফারেন্ট টাইপস অফ ওয়ে যে অ্যাট্রাক্ট অর্থাৎ পিপলকে অ্যাট্রাক্ট করা, পিপলকে ডেভেলপ করা, পিপলকে রিওয়ার্ড করা, পিপলকে রিটার্ন করা এবং পিপলকে মেনটেন করা। এবং এই পিপল বলতে হচ্ছে ইফেক্টিভ ওয়ার্কফোর্স। এবং এটা আমার যতগুলো সেকশন বা যতগুলো ডিভিশন থাকবে প্রত্যেকটা ডিভিশনের জন্য ডিফারেন্ট স্কিল পারসনকে রাখা, এই সমস্ত কিছুকে আমরা একসাথে বলি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা এইচআরএম, অথবা এটাকে স্টাফিং অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট বলে। এই পার্সোনাল ম্যানেজমেন্টকে আরেকটা ওয়েতে আমরা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশনও বলি। তো সুতরাং এই যে যারা এগুলো নিয়ে ডিল করে প্রত্যেককে আমরা ম্যানেজারও বলি, পার্সোনাল ম্যানেজার। সো অল ম্যানেজার্স আর হিউম্যান রিসোর্স ম্যানেজার্স। Employees are much more important. Employees are much more important assets than the buildings or equipment. Good employees give a company the competitive edge. Human resource management is matching process. It must match the needs of the organization with the needs of the employee. এর অর্থ হচ্ছে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা মানুষের যে স্কিল, সেই স্কিলগুলো একটা কোম্পানির যে নেসেসারি সেই নেসেসিটির সঙ্গে মিল হতে হবে, ম্যাচ হতে হবে, তবেই সেটা
হিউম্যান স্কিল বা হিউম্যান রিসোর্স বলা যেতে পারে। অবজেক্টিভস গুলো কি কি পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টের, সেখানে যেমন আমরা সবসময় চাই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, সো দ্যাট সহজে আমরা সব কাজগুলোকে করিয়ে নিতে পারি। মোস্ট ইফেক্টিভ ওয়ে অফ কমিউনিকেশন যদি তুমি মেনটেন করতে চাও, ডেফিনেটলি দেয়ার শুড বি ম্যানেজমেন্ট প্রসেস, এন্ড ইট উইল অলসো সাফিসিয়েন্টলি প্রোডিউস যে প্রোডাক্ট যে তোমার যে ম্যানেজমেন্ট রান করবে, ডেফিনেটলি দ্যাট শুড বি প্রফিটেবল, as well as every person should feel that they will in a satisfied way, they are in a satisfied condition. তাহলে সেই কন্ডিশন গুলো মেইনটেইন করার জন্য আমার পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ করবো, সেটাকে আমরা ইম্পর্টেন্ট বলছি। লাইক ফর মেকিং এ জুডিশিয়াস ইউজ অফ দ্য এক্সপেন্ডিচার ফর স্যালারিজ এন্ড ওয়েজেস, কোন লোকের কতটুকু স্যালারি হবে, কতটুকু তার কর্মপরিধি হবে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট, তাহলে তোমাকে একটা পার্সোনাল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। ফর রিডিউসিং দ্য হাই কস্ট অফ পার্সোনাল টার্নওভার, প্রত্যেকটা মানুষের যে টার্নওভার, এই টার্নওভারটা তার কষ্টের তুলনায় কতটুকু পরিমাণ সে আউটপুট দিচ্ছে সেটা তোমাকে রিডাকশন করতে হবে, অর্থাৎ কম টাকায় বেশি পরিমাণে ইফেক্ট পেতে হবে। For creating a goodwill or public image for the, এটা pharmacy বলেছে, but you can tell it just as a that organization. Same way for achieving the objectives of the pharmacy or the that management or for the organization যা আছে সেগুলোকে মেইনটেইন করাটাকে আমরা বলছি principles of or importance of personal management. আচ্ছা, এরপরে রয়েছে যে বেসিক প্রিন্সিপালস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। এগুলো ভেরি কমন থিং, যে মানুষকে নিয়ে ডিল করতে গেলে কি করতে হয়, যেমন পিপল ওরিয়েন্টেশন করতে হয় প্রোপ্রাইটার এমপ্লয়ির সঙ্গে, এবং একটা এমপ্লয়ি রিলেশন এটা ডিপেন্ড করে অ্যাটিটিউড, ফিলোসফি, লিডারশিপ অফ দ্য এমপ্লয়ার। গোল্ডেন রুল ইজ অ্যান এক্সেলেন্ট প্রিন্সিপাল টু ফলো। Most people need additional guidelines and principles to assist them in making personal decisions, which is called the golden rule. Human dignity must be maintained at all times. A good manager will delegate authority to the lowest level. অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন মনে করে তার কিছু ক্ষমতা আছে কাজ করার। Adequate resources should be supplied and authority should be delegated to the subordinates. Most people want to achieve and to perform at high level. A feedback of performance result is a powerful motivating tool, especially a positive feedback of high performance. এগুলো হচ্ছে very common principles for the human administration or management. Now coming to the major things, which is called the methods of personal management. আমরা কি ওয়েতে এই পার্সোনাল ম্যানেজমেন্ট গুলোকে মেইনটেইন করব, সেখানে যেমন তুমি যদি মনে করো একটা লোক রিক্রুটমেন্ট করবা, কি কি করতে হয়, যেমন আমরা বলি কিছু প্রি সিলেকশন টেকনিক রয়েছে, এরপর মেথডস অফ রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন অফ এমপ্লয়ি রয়েছে, এরপর যখন লোক সিলেকশন হয়ে গেল তখন তাকে ওরিয়েন্টেশন করাবা, ট্রেনিং করাবা, এরপর তাকে সুপারভাইজ করবা, এরপর তাকে ইভালুয়েশন করবা, এরপর ইফ নেসেসারি তাকে মোটিভেট করবা। তাহলে এই সমস্তগুলো হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের মেইন ইস্যুস। আমরা যদি একটা করে একটু যাই, যেমন ধরো প্রি সিলেকশন টেকনিক, আমরা যদি সিলেকশন করতে চাই একটা পার্সনকে, তাহলে কিভাবে চিন্তা করি? তাহলে প্রথম হচ্ছে আমরা জব অ্যানালাইসিস করি। জব অ্যানালাইসিসটার মধ্যে আমরা কি জানতে চাই? দুটো মেজর ইস্যু, একটাকে বলে জব ডেসক্রিপশন আর একটাকে বলে জব স্পেসিফিকেশন। তো জব ডেসক্রিপশনটা কি? জব ডেসক্রিপশন হচ্ছে যেখানে লেখা থাকবে যে কোন কোন কাজগুলো করতে পারতে হবে, আমরা কোন কাজের জন্য লোক খুঁজতেছি, কতক্ষণ কাজ করতে হবে, কি মেশিন চালাতে হবে, হ্যাঁ, তার জব ডিউটিস কি, এগুলো থাকবে জব ডেসক্রিপশনে। এখন আমরা লোক চাই যে লোকগুলি এই কাজগুলোতে পারদর্শী, সেটাকে বলি আমরা জব স্পেসিফিকেশন। তার মানে লিস্টিং অফ স্কিলস, অ্যাবিলিটিস অর আদার ক্রেডেনশিয়ালস অফ দি স্পেসিফিক পারসন হু ওয়ান্ট টু গেট দ্যাট জব, এটাকে আমরা বলি প্রি সিলেকশন। জব অ্যানালাইসিস করি, করার পরে আমরা কি করি? ফোরকাস্ট করি যে আমার হিউম্যান রিসোর্স ডিমান্ড এন্ড সাপ্লাই কতটুকু দরকার, আর সাপ্লাই সেটা কিভাবে আমি মেকআপ করতে পারি। তাহলে প্রথম ডিমান্ডটা যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এক্সটার্নাল লেবার মার্কেটকে অ্যাসেস করতে হবে, এবং প্রেজেন্টলি আমার কতজন লোক ওইখানে কাজ করছে যেখানে আমি নিতে চাই, ফিউচার প্ল্যান কি, জেনারেল ইকোনমিক ট্রেন্ড কি, সবকিছুর উপর বেসিস করে ইউ ক্যান ফাইন্ড আউট এ ডিমান্ড। এই ডিমান্ডটা যখন তুমি ফাইন্ড আউট করলা, তখন তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে তোমার ওই কন্ডিশনে যে সেট আপ আছে, অর্থাৎ ওই সেক্টরে যে সেট আপ আছে, সেই সেট আপে তোমার ইন্টারনাল কেউ আছে কিনা যাকে প্রমোট করে সেটাকে অকুপাই করা যায়। তাহলে তখন আমরা বলি ফোরকাস্ট ইন্টারনাল সাপ্লাই।
যদি দেখো যে না আমার হাতে ম্যানেজার লাগবে, এই মুহূর্তে ম্যানেজার হওয়ার মতো এক্সপেরিয়েন্স কারো নেই, তাহলে ইন্টারনাল সাপ্লাইয়ার থাকলো না, তখন তোমাকে এক্সটার্নাল সাপ্লাই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফোরকাস্ট এক্সটার্নাল সাপ্লাই, এই দুটোকে ব্যালেন্স করে আমি কিন্তু ফাইনালি ডিমান্ড ফাইন্ড আউট করতে পারবো যে আমার কখন কয়টা লোক লাগবে। সে তাহলে এই কম্পারিজন করব ফিউচার ডিমান্ডস এন্ড অলসো ইন্টারনাল সাপ্লাই। সো দেন প্ল্যান করো যে আমি কিভাবে এই যাতে এমন ভাবে লোকগুলোকে নেব যে কখনো যেন আমার ওভার স্টাফিং না হয়ে যায়, লোক বেশি না হয়ে যায়, আবার কখনো শর্টফল অর্থাৎ কম পড়ে না যায়। তাহলে আমরা মেথডস গুলো কি কি ইউটিলাইজ করতে পারি? জব অ্যানালাইসিস এবং তোমার প্রেডিকশন ডিমান্ড করার পরে বলছে মেথড অফ রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন অফ এমপ্লয়ি। রিক্রুটিংটা কি বলছে? দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং কোয়ালিফাইড পারসনস টু অ্যাপ্লাই ফর জবস দ্যাট আর ওপেন, এটাকে বলছি আমরা রিক্রুটিং। রিক্রুটমেন্টটা কিভাবে করা যায়? অ্যাডভার্টাইজমেন্ট অফ এ পজিশন ভ্যাকেন্সি, অথবা প্রিলিমিনারি কন্ট্যাক্ট উইথ পটেনশিয়াল জব ক্যান্ডিডেটস, অথবা প্রিলিমিনারি স্ক্রিনিং টু অবটেইন এ পুল অফ ক্যান্ডিডেটস। রিক্রুটমেন্ট অ্যাপ্রোচ গুলো কি কি? যেমন এক্সটার্নাল রিক্রুটমেন্ট, ইন্টারনাল রিক্রুটমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েলিস্টিক জব প্রিভিউস। ইন্টারনাল রিক্রুটিং কাকে বলে? যেটা আমি বললাম যে আমরা প্রমোশন দিয়ে যদি ইন্টারনাল লোককে প্রমোট করে ওই জায়গাটা অকুপাই করতে পারি, সেটাকে ইন্টারনাল রিক্রুটিং বলে। বাট এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটাকে রিপল এফেক্ট বলে। অর্থাৎ ওই সবাই জানে যে ঠিক আছে আমার সার্টেন সময় পরে আমি ওই পজিশন পেয়ে যাব, তার মানে সে ঠিক মতো কাজ না করেও তার পজিশন গেইন করতে পারে, যেটা সাধারণত আমরা সরকারি চাকরিতে দেখি যে একবার তুমি চাকরি পেয়ে গেলে ইট উইল কন্টিনিউ ফর লং টাইম, কারণ তুমি জানো যে আফটার সার্টেন টাইমস ইউ উইল গেট দ্য প্রমোশন। সো কিন্তু প্রাইভেটে কিন্তু তা হয় না, প্রাইভেট হচ্ছে তোমাকে যোগ্যতা দিয়ে নিতে হবে। সো দ্যাট ইজ কল্ড দ্য ওয়ান টাইপ অফ রিপল এফেক্ট থাকতে পারে। হাউএভার ওটাও থাকতে হবে, মোটিভেটিং ফ্যাক্টর এইটা যে তুমি সবসময় যদি বাইরে থেকে আনো তাহলে লোকজন আর কাজ করবে না, যে বাইরে থেকে তো আনবে, আমার এত কাজ করে, দুটোই রয়েছে। এক্সটার্নাল রিক্রুটিং, যখন আমি ইন্টারনাল দিয়ে কভার হবে না অথবা আমার এক্সটার্নাল দরকার, যেমন এন্ট্রি লেভেলে সবসময় এক্সটার্নাল দরকার, তাহলে তখন তুমি কিভাবে এটাকে জানাতে পারো? তাহলে তোমাকে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, এমপ্লয়মেন্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হতে পারে, এক্সিকিউটিভ রিক্রুটার হতে পারে, ইউনিয়ন অথবা এমপ্লয়ি রেফারেলস এর মাধ্যমে। যেমন তোমরা অনেক সময় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রেফারেন্সিং এর মাধ্যমে চাকরি হয়, অর্থাৎ সেখানে বললো যে যারা ওখানে চাকরি করছে তারাই বললো যে ঠিক আছে স্যার আমি কয়েকটা সিভি এনে দিব, তাহলে রেফারেন্সিং হয়ে গেল। রিয়েলিস্টিক জব প্রিভিউ, অনেক সময় এটাকে আমরা বলি যে তুমি কিছুদিন একটা জায়গায় কিছু সময়ের জন্য জব করবা, যেটাকে আমরা মাস্টার রোল বলি। কাজ করার পর যদি পছন্দ হয় জব দিব, না হলে হবে না। সো দ্যাট কুড বি অলসো ওয়ান ওয়ে। তাহলে এইভাবে আমরা রিক্রুটমেন্ট গুলো করতে পারি। মেথড গুলো এমপ্লয় করার পর আমরা সিলেকশন কিভাবে করব? ধরো আমি যে কোনো মেথডেই গেলাম, সিলেকশন কিভাবে করব? সিলেকশনের জন্য আমাকে বেসিক্যালি কয়েকটা স্টেপ ফলো করতে হয়। প্রথম হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল, সেটা মেবি ইন এ প্রপার ফরম্যাট, অথবা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি চাইতে পারো ডিফারেন্ট ডকুমেন্টেশনস, হোয়াটএভার ইউ লাইক। তাহলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকতে পারে, রেজিউমে থাকতে পারে, এবং কিছু সময় তুমি ইনিশিয়াল টেস্টও নিতে পারো। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল কমপ্লিট করা, দেন ইন্টারভিউ নিতে হতে পারে, তারপরে যদি মনে করো যে কোনো রিটেন টেস্ট নিবা, দ্যাট কুড পসিবল। এরপর তুমি ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন করবা, এরপর তুমি চিন্তা করবা ডিসাইডিং টু হায়ার অর নট টু হায়ার। তাহলে সেকেন্ড যেটা ইন্টারভিউ, সেই ইন্টারভিউটা দ্যাট ক্যান বি বেসড অন যে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস ইউ নিড টু দ্য ইনকামবেন্ট নিড টু ডু, অর্থাৎ তুমি কাজগুলো কি, সেই কাজগুলো সে পারবে কিনা, অথবা তার থিওরিটিক্যাল নলেজ আছে কিনা, প্র্যাকটিক্যাল নলেজ আছে কিনা, অল দ্য থিংস ইউ ক্যান ফাইন্ড আউট। এবং যে ইনফরমেশন দিয়েছে সেগুলো ঠিক আছে কিনা, সবকিছু তুমি ইন্টারভিউতে বের করতে পারো। ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেলে তুমি যদি মনে করো না ইন্টারভিউর সাথে আমি আরো কোনো টেস্ট নেব, সেখানে ডিফারেন্ট টাইপস অফ টেস্ট হতে পারে। সেগুলো কগনিটিভ হতে পারে, ক্লারিক্যাল হতে পারে, মেকানিক্যাল অ্যাপটিটিউড হতে পারে, নলেজ টেস্ট অথবা পার্সোনালিটি টেস্ট হতে পারে, ড্রাগ ইউজ হতে পারে, পারফরমেন্স এন্ড স্কিল টেস্ট হতে পারে, অ্যাসেসমেন্ট সেন্টার হতে পারে। সেখানে রিটেন টেস্ট, ওরাল টেস্ট অথবা প্র্যাকটিক্যাল অর পারফরমেন্স টেস্ট মে বি দেয়ার। ডুইং এ ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনস, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইট ক্যান বি ইউজড আর্লি অর লেট ইন সিলেকশন প্রসেস। ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে বেসিক লেভেল চেক এবং রেফারেন্স লেভেল চেক, সেগুলো তুমি করতে পারো। এরপরে তুমি ফাইনাল ডিসিশন নিলে যে তাকে তুমি গ্রহণ করবা বা করবা না, সেই ক্ষেত্রে তুমি গ্রহণ করার ক্ষেত্রে ইউ ক্যান ইউটিলাইজ ডিফারেন্ট ওয়ে। যেমন তুমি তাকে একটা সার্টেন সময়ের জন্য টেম্পোরারি বেসিস দিতে পারো, তারপরে তুমি হয়তো তার ফাইনালি ফিজিক্যাল এক্সামিনেশন করলা, তারপর স্যালারি বা বেনিফিট তুমি কনফার্ম করলা, নেগোশিয়েট করলা, তারপর তুমি তাকে হায়ার করলা। এখন ধরো একটা লোক হায়ার হয়ে গেল, এখন কাজ কি?
এখন কাজ হচ্ছে তাকে ওই কোম্পানি সম্বন্ধে জানানো, যেটাকে আমরা বলি ওরিয়েন্টেশন। সেকেন্ড কাজ হচ্ছে তাকে ট্রেন আপ করা। কোন ট্রেন আপ করবো, কিসের জন্য? ওই যে কাজের জন্য তাকে নেওয়া হচ্ছে, ওই কাজে পারফেকশন আনার জন্য আমাকে ট্রেন আপ করতে হবে। তাহলে ওরিয়েন্টেশন গুলো কি? ওরিয়েন্টেশনের মধ্যে রয়েছে ইনভলভ ওরিয়েন্টিং নিউ এমপ্লয়িজ to history and objectives of the firm, the firm's policies and procedures, firm's organization structure of the firm, then lines of responsibility and authority, the work units in which they will be working, the location of departments, maintenance of inventory, handling of cash, checking register, এগুলো, even special controls for certain departments and products, the methods of dealing with patrons and patients, এগুলো সবগুলো সম্বন্ধে তোমাকে ওরিয়েন্টেশন করতে হবে। And orientation can be made effective by providing the new employee with a written statement or policies. তুমি সবকিছু লিখিত দিয়ে দাও, they can go through and they can easily be know about your company. তো এক্সাম্পল হিসেবে যেমন বলছে how to use the telephone system, how to use the patient medication record system, সেগুলোর কিছু এক্সাম্পল তুমি দিয়ে দিবে। যখন তার ওরিয়েন্টেশন হলো, এরপরে ট্রেনিং মানে হচ্ছে ওই স্পেসিফিক ইস্যুতে যে জবের জন্য নেওয়া হচ্ছে সেই জবটা পারফেক্টলি করার জন্য তাকে যে ধরনের অপারেশনাল বা টেকনিক্যাল কোনো সাপোর্ট দিতে হলে সেগুলোকে বলে ট্রেনিং। আর ডেভেলপমেন্ট বলে হচ্ছে যে যখন কোনো লোক ট্রেন আপ হয়েছে, এখন তার অবস্থান চেঞ্জ হচ্ছে, তাহলে নতুন স্কিল তাকে অ্যাড করা, সেটাকে বলে ডেভেলপমেন্ট। প্রফেশনাল স্কিল যদি অ্যাড করা হয় তাহলে তখন তাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। সো ট্রেনিং নিড গুলো তোমাকে ফার্স্ট বের করতে হবে। দেয়ার কুড বি ডিফারেন্ট টাইপস অফ ট্রেনিং লাইক বেসিক লিটারেসি ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং, ইন্টারপার্সোনাল স্কিল ট্রেনিং, প্রবলেম সলভিং ট্রেনিং অ্যান্ড ডাইভার্সিটি ট্রেনিং। সো ট্রেনিং মেথডগুলো অনেকগুলো ওয়েতে হতে পারে, লেকচার বেসড হতে পারে, রোল প্লে কেস স্টাডিজ এর মাধ্যমে হতে পারে, এবং অ্যাপ্রেন্টিসশিপ মানে সেখানে ইন্টার্নশিপ করেও হতে পারে। ইভেন অন দ্য জব আর ভেজিটেবল ট্রেনিংস, জবের মধ্যে থেকেও তুমি ট্রেনিং করতে পারো, সেখানে তুমি কাজের সাথে ট্রেনিংও করতে পারো। অফ দ্য জব ট্রেনিং, অনেক সময় দেখবে যে ট্রেনিং গুলো যেমন সরকারি চাকরিতে কাজ থেকে যেখানে তোমার পোস্টিং সেখান থেকে নিয়ে একটা ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেন আপ করা, এটাকে অফ দ্য জব ট্রেনিং বলে। এখন ইন্ডাস্ট্রিগুলোতেও অনেকগুলো করে এরকম। কনফারেন্স অ্যাজ এ মিনস অফ ট্রেনিং, আমাদের এই যে এডুকেশনিস্ট লোকদের জন্য conference is one of the way where we can get all the information. So this is a very formal training issues. ইভালুয়েশন অফ ট্রেনিং, তোমাকে ট্রেনিং দেওয়া হলো, এখন তুমি আসলে কাজ কতটুকু শিখলা বা শিখলা না, এই ট্রেনিং করতে গেলে যেহেতু কস্টিং আছে, সেটা কতটুকু ইফেক্টিভ হলো বা হলো না সেটা জন্য ইভালুয়েশন করতে হবে। সো সেই ইভালুয়েশনও করে তোমাকে ফাইন্ড আউট করতে হবে whether the training was effective or not. যদি ইফেক্টিভ না হয় আবার ট্রেনিং প্যাটার্নে তোমাকে চেঞ্জ করতে হবে। এখন ইফেক্টিভ হলো কি হলো না তুমি কিভাবে বুঝবা? তাহলে তাকে কাজে লাগাতে হবে, কাজে লাগায় তাকে সুপারভাইজ করো, দেখো কি অবস্থা। So supervision is a process of open communication between the supervisor and the employees. তাহলে এখানে তোমাকে যখন কাজে দেওয়া হলো তখন এই কমিউনিকেশন করতে হবে বোথ ওয়েতে। সুপারভাইজারও কমিউনিকেট করবে এমপ্লয়ের সঙ্গে, এমপ্লয়িও কমিউনিকেট করবে সুপারভাইজারের সঙ্গে। For good communication, it's very important to be a good listener. Listening and understanding must be genuine in case of performance review and evaluation of the employee. এই সমস্ত ক্ষেত্রে সুপারভিশনের ক্ষেত্রে আমরা তোমাদের ম্যানেজমেন্টে অনেকগুলো স্টাইল পড়িয়েছিলাম, 5টা স্টাইল পড়িয়েছিলাম। তার মধ্যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, দিস ইজ এ ভেরি গুড ওয়ে টু সুপারভাইজ। তো তোমরা এমবিও তোমাদের অলরেডি তোমাদের পড়েছো যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, সেই ওয়েতে তোমরা এখানে কাজ করবে। এরপর তাকে সুপারভিশন হয়ে গেল। হ্যাঁ, কিছু বললে নাকি? এনিওয়ে, এখন আমরা এই এমপ্লয়িকে ইভালুয়েট করব। ইভালুয়েট করার অনেকগুলো ওয়ে রয়েছে, যে সে আসলে কাজ শিখেছে কিনা, এবং তাকে যে ট্রেন আপ করা হলো, ডেভেলপ করা হলো, তাকে সুপারভাইজ করা হলো, আসলে সে আমার কাজ শিখলো কিনা, এর পিছনে যে আমি এত টাকা খরচ করলাম সেটা কাজে লাগলো কিনা সেটা কিভাবে বোঝা যাবে। তখন বলছে আমরা দুইটা ওয়েতে সাধারণত এমপ্লয়ের এই পারফরমেন্সকে ইভালুয়েট করতে পারি। একটাকে বলে অ্যাচিভমেন্ট মেজারমেন্ট, আর একটাকে বলে ইউজ অফ রেটিং স্কেল। Achievement measurement বলছে which is more objective and easier to revise and easier to use. কিভাবে বললো যে বাবা তোমার সেল ছিল, তোমার টার্গেট ছিল 10টা, তুমি 10টা ফিল আপ করতে পারলা কিনা, খুব সহজে। অথবা তোমার নাম্বার অফ ট্রানজাকশন, এটা কাজের প্যাটার্ন অনুযায়ী ডিফাইন হবে, ট্রানজাকশন কয়টা তোমার টার্গেট ছিল, কয়টা তুমি করতে পেরেছো। এভাবে তুমি
অ্যাচিভমেন্ট মেজারমেন্ট করতে পারো, অথবা তোমার সেলস টার্গেট ছিল এত টাকা, তুমি সেটা পারছো কিনা, হয়ে গেল অ্যাচিভমেন্ট মেজারমেন্ট। সেকেন্ড হলো ইউজ অফ রেটিং স্কেলস, যে হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিজাইন, ইউজ অ্যান্ড ইন্টারপ্রেট, বিকজ এটা কিছু রেটিং স্কেল, অর্থাৎ কিছু রেট তোমাকে ফাইন্ড আউট করতে হবে ডিপেন্ডিং অন ওয়ার্ক, তারপরে তুমি সেই অনুযায়ী স্কেলিং করবা। যেমন ধরো এখানে একটা স্কেলিং দিয়েছে ইভ্যালুয়েট করার জন্য, যেমন বলছে ডিপেন্ডেবিলিটি, কিছু ক্যারেক্টারিস্টিক তারা সর্ট আউট করেছে। তার মধ্যে একটা হচ্ছে ডিপেন্ডেবিলিটি, একটা লয়াল অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ফার্ম, একটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য অ্যাসাইন রেসপন্সিবিলিটিস। এইভাবে তারা প্রায় 10টা ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ড আউট করেছে। এই 10টার মধ্যে ধরো ডিপেন্ডেবিলিটি, এইটাকে তারা কয়েকটা স্কেলে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে পোর, একটা হচ্ছে ফেয়ার, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা গুড, একটা এক্সেলেন্ট। এখন এর মধ্যে তুমি এখন ওই ক্যারেক্টারিস্টিক, ওই লোকটার কাজের পরে তুমি তাকে ফাইন্ড আউট করো যে ডিপেন্ডেবিলিটি কোন স্কেলে পড়বে। সে কি 1-এ পড়বে, 2-এ পড়বে, 3-এ পড়বে, 4-এ পড়বে, 5-এ পড়বে, কোনটা? হ্যাঁ, একইভাবে লয়াল অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ফার্ম, এভাবে যতগুলো ক্যারেক্টারিস্টিক তুমি করবে সবগুলোকে স্কেল আপ করে দেন ফাইন্ড আউট করো যে আসলে ওর অবস্থানটা কোন জায়গায়। Then one of the major way to find out the compensation. Compensation মানে হচ্ছে একটা লোককে আমি সিলেকশন করলাম, কাজে লাগালাম, ট্রেন করলাম, সব কিছু করলাম, করার পর ওকে কাজ করলাম, ইভালুয়েটও করলাম, তাহলে আমি এই লোকটা যে তার সময় দিচ্ছে, সময়ের এগেইনস্টে তাকে যা দিব সেটাকে বলা হচ্ছে কম্পেনসেশন। যেমন আমরা চাকরি করি, বিনিময়ে বেতন পাই, এই বেতনটা হচ্ছে আমার জন্য কম্পেনসেশন। আমি ফ্যাসিলিটিস পাই যেগুলো, সেগুলো হচ্ছে আমার জন্য কম্পেনসেশন। তাহলে এই জিনিসগুলোকে আমরা ডিফারেন্ট নামে বলি, যেমন ওয়েজেস বলা হয়, স্যালারি বলা হয়, ইনসেনটিভস বলা হয়। ওয়েজেস গুলো হলো অল্প সময়ের জন্য, অর্থাৎ যাদেরকে আওয়ারলি বেসিস পেড করা হয়, আর স্যালারি হচ্ছে যারা একটা লং টার্ম কন্ট্রাক্টে থাকে তাদেরকে ইউজুয়ালি মান্থলি দেওয়া হয়। আর ইনসেনটিভস হচ্ছে বোথ কেসেই থাকতে পারে, যে কোনো স্পেশাল সময়ের জন্য স্পেশাল ওয়েতে ইনসেনটিভস পাবো, যেমন এই যে ঈদ আসতেছে, ঈদ বোনাস পাবো, এটা ইজ ওয়ান টাইপ অফ ইনসেনটিভস। তোমার টার্গেট আছে, টার্গেট 100% অ্যাচিভ করতে পারলে তোমাকে বললো যে তোমাকে 1% টাকা দিবে, তাহলে সেটাও একটা ইনসেনটিভস। তাহলে এইভাবে ডিফারেন্ট ওয়েতে ইউ ক্যান জাস্ট ফাইন্ড আউট দ্য কম্পেনসেশন। কম্পেনসেশন থাকলে যেটা বেটার সেটা হলো যে মানুষ জানতে পারে যে সে কি করতে পারবে, তাহলে তার এই যে সময় দিচ্ছে, সময়ের বিনিময়ে সে কি পাবে, তাহলে তার যে লাইফ লিড করতে হয় সেটাকে সে সহজেই মেনটেন করতে পারবে। সো এই কম্পেনসেশন গুলো তাহলে একটা ওয়েজ লেভেল হতে পারে। তোমরা দেখবা যে কোম্পানিতে ডিফারেন্ট টাইপস অফ পিপল যখন কাজ করে, প্রত্যেকের যদি ঘন্টা ওয়াইজও চিন্তা করে, এক একজনের ঘন্টা প্রতি এক এক ধরনের টাকা হবে। সো ইট টোটালি ডিপেন্ডস অন যা পিপলস পারফরমেন্স, পিপলস অ্যাক্টিভিটিস, সবগুলোর উপর ডিপেন্ড করে যে কিভাবে স্ট্রাকচারটা হবে। ওয়েজ স্ট্রাকচার এর জন্য ঠিক হতে পারে, যেমন একটা কোম্পানিতে হায়ারার্কি থাকতে পারে, যে ধরো সিইও কত পাবে, তার আন্ডারে ম্যানেজিং ডাইরেক্টর কত পাবে, তার আন্ডারে তোমার ডিরেক্টর কত পাবে, তার আন্ডারে ম্যানেজার, কিভাবে হায়ারার্কি থাকতে পারে, সেখানে ওয়েজ স্ট্রাকচার আলাদা হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ওয়েজ ডিসিশন, যেমন ধরো একটা কোম্পানির এমডি আরেক কোম্পানিতে গেল, সেই ক্ষেত্রে কিন্তু হায়ারার্কির চেয়েও তাকে কন্ট্রাকচুয়াল বেসিসে, অর্থাৎ ম্যান টু ম্যান, যার স্কিল বেশি তাকে আমরা এইভাবে হায়ার করে নিয়ে আসি। যেমন এই যে আমরা এক্সপার্ট যখন নেই ডিফারেন্ট ওয়েতে, তখন এক্সপার্টের বেতন কিন্তু কোনো হায়ারার্কিতে পড়ে না, এক্সপার্টকে আলাদাভাবে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়ে এসে কাজ করা হয়। সো দ্যাট কুড বি অলসো ওয়ান ওয়ে। আর বেনিফিট হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তার কম্পেনসেশনের বাইরে যা দেওয়া হবে সেগুলোকে আমরা এক কথায় বলি বেনিফিট। তাহলে এই বেনিফিট হতে পারে, যেমন ধরো বললো যে দুপুরের খাওয়া অফিসে খাওয়াচ্ছ, সেখানে একটা সাবসিডি দিচ্ছ, এটা একটা বেনিফিট হতে পারে। তোমার বাচ্চাকে একটা তুমি হয়তো একটা ডে কেয়ার খুলেছো, সেটা একটা বেনিফিট হতে পারে। হ্যাঁ, তারপরে তুমি একটা হাউস বিল্ডিং এর ব্যবস্থা করেছো, সেটা একটা বেনিফিট হতে পারে। সো ডিফারেন্ট ওয়েতে ইউ ক্যান ম্যানেজ দ্য বেনিফিট এন্ড দ্য compensation and benefit, which we actually is a part of the that motivational factors, তাহলে সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। বেনিফিট আরো হতে পারে পে ফর টাইম নট ওয়ার্ক, যেমন সিক লিভ, ভ্যাকেশন, তুমি গেছো তখন বললা যে না ভাই আমি টাকা দেবো না যে সময় ভ্যাকেশনে থাকবো, তাহলে কিন্তু মোটিভেটেড হবে না। এজন্য এই জিনিসগুলো তোমার বেনিফিট হিসেবে কনসিডার করা হয়। যেমন আমরা যখন সিক লিভ নেই, তারপরে তোমার ভ্যাকেশন নেই, হলিডেজ নেই, অথবা আমরা এই যে এই মুহূর্তে ঈদের বন্ধে আছি, সামার ভ্যাকেশনে আছি, তখনও কিন্তু আমরা বেতন পাচ্ছি। এগুলো হচ্ছে স্পেশাল বেনিফিটস। ইন্স্যুরেন্স লেভেল থাকতে পারে, এমপ্লয়ি সার্ভিস বেনিফিট থাকতে পারে, বা ডিফারেন্ট টাইপস অফ ফ্লেক্সিবল প্ল্যানস তৈরি করো। হ্যাঁ,
মর্টগেজ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, পেইড লিভ প্রোগ্রাম হতে পারে। এগুলো যত বেশি বেনিফিট করবা তত বেশি তোমার জন্য ফ্যাসিলিটিস যেমন বাড়বে এবং তোমার পিপলরাও অত বেশি মোটিভেটেড হবে। তাহলে মোটিভেশন ইজ এ বিগ ফ্যাক্টর। এই মোটিভেশন আমরা কিভাবে করতে পারি এবং মোটিভেশন কেন দরকার? বিকজ মোটিভেশন না করলে কোনো অবজেক্টিভ ঠিকমতো ফুলফিল হবে না। এবং এই মোটিভেশন করতে পারলে এটা ডিপেন্ড, তোমার কাজের যে ইন্সপিরেশন সেটা বেড়ে যায়। এবং মোটিভেশন করতে হয় কিভাবে? মোটিভেশন করতে গেলে প্রথমে তোমাকে একটা মানুষের নিড অথবা তার ডেফিসিয়েন্সি বের করতে হবে, অর্থাৎ যার যা নাই সেটা দিয়েই তাকে মোটিভেট করতে হয়। যে লোকটার চাকরি নেই চাকরি দিয়ে মোটিভেট করতে হবে। যে লোকটার চাকরি হয়ে গেছে তাকে আর চাকরি না, তাকে তখন তোমাকে পজিশন দিতে হবে। যেমন পজিশন আছে যার, তাকে হয়তো তোমার আরো এক্সট্রা বেনিফিট দিতে হবে। তার মানে এক একজনের মোটিভেশন এক এক রকম। তাহলে সেই জন্য বলা হচ্ছে কোনো মানুষেরই একই ধরনের নিড নয়, ডিফিসিয়েন্সি একই ধরনের নয়। সেজন্য তোমাকে কি করতে হবে? সার্চ ফর ওয়েজ টু স্যাটিসফাই নিডস। কি ওয়েতে তুমি নিড স্যাটিসফাই করবা? চয়েস অফ বিহেভিয়ার টু স্যাটিসফাই নিড, an evaluation of need satisfaction, finally determination of future need। কারণ মানুষের নিড কখনো শেষ হয়ে যায় না। এই মুহূর্তে তোমার চাকরি দরকার, চাকরি দিলেই তোমার নিড শেষ হয়ে যাবে? মোটেও না। তখন তোমার একটা নিড শেষ হলো, নতুন নিড বের হবে। তখন এই জন্য এই মাসলো সে একটা মোটিভেশনাল থিওরি দিয়েছে, সেটা আমরা এখানে আলোচনা করব। এই মোটিভেশনাল থিওরি দ্যাট ফোকাস অন নিডস, ডিফারেন্ট টাইপস অফ মোটিভেশনাল থিওরি রয়েছে। Abraham Maslow's hierarchy of needs, Clayton Alderfer's ERG theory, Friedrich Herzberg's two-factor theory, McLean's achievement power affiliation needs expectancy theory, Prodal lower extension of expectancy theory, reinforcement theory, equity theory, goal setting theory। এগুলোর মধ্যে আমরা যেটাকে ওয়াইডলি ইউজ করি এবং ওয়াইডলি পপুলারলি ইউজ, সেটা হচ্ছে আব্রাহাম মাসলো's hierarchy of needs। সেটা কি বলেছে? আব্রাহাম মাস্লো বলছে নিড is a physiological or psychological deficiency that a person feels compulsion to satisfy। আমরা সকলেই প্রত্যেকে যা যা করছি, প্রত্যেকের যে নিড সেটাকে স্যাটিসফাই করার জন্যই করছি। That need, you know, that always depends on two principles। একটাকে বলে ডেফিসিট প্রিন্সিপাল, আর একটাকে বলে প্রোগ্রেশন প্রিন্সিপাল। প্রথমে হচ্ছে যে জিনিসটার অভাব, সেটাকে আমরা বলি ডেফিসিট প্রিন্সিপাল। আমার যদি এখন একটা খাবার দরকার হয়, তাহলে খাবারটাই হচ্ছে আমার ডেফিসিট প্রিন্সিপাল। আর প্রোগ্রেশন প্রিন্সিপাল কি বলছে? খাবার হলো, কিন্তু তখন আবার আমি যখনই বললাম ঠিক আছে তোমাকে খেতে দিব, তখন তুমি বললা যে না আমার এখন অমুক খাবারটা চাই। মানে হলো তোমার সময় বেসিসে তোমার এখন নিডের চাহিদা চেঞ্জ হয়ে গেল। তার মানে এটাকে বলি প্রোগ্রেশন প্রিন্সিপাল। অর্থাৎ নিড কখনো শেষ হয় না মানুষের, একটা নিড শেষ হয় আর একটা বের হয়, এটাকে বলে প্রোগ্রেশন প্রিন্সিপাল। এই দুটোর উপর বেসিস করে মাসলো একটা থিওরি দিয়েছে, যেখানে সে বলছে যে নিড হতে পারে ইউজুয়ালি এই 5 ধরনের। একটাকে বলে ফিজিওলজিক্যাল নিড, একটাকে বলে সিকিউরিটি নিড, একটাকে বলে বিলঙ্গিংনেস নিড, একটা বলে স্টিম নিড, আর একটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। নিডগুলো এরকম স্টার্টিং হয় ফিজিওলজিক্যাল নিড দিয়ে, অর্থাৎ তুমি বললে আমার ফুড দরকার, আমার একটা চাকরি দরকার, এগুলো হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল নিড। এরপরে যখন এটা ফিল আপ হয়ে গেল, তখন বললো যে না ভাই আমি যে চাকরিটা করি, চাকরিটা এটা পেনশন থাকতে হবে, স্টেবল হতে হবে, এরকম তুমি যে নিড বলবে সেই নিডের সিকিউরিটি পারপাস নিড চলে আসবে। যখনই সিকিউরিটি কভার হয়ে গেল, তখন বললা বিলঙ্গিংনেস, অর্থাৎ আমার এখন বন্ধু বান্ধব চাই। হ্যাঁ, যখনই বন্ধু বান্ধব হয়ে গেল, তখন তোমার মনে হইলো যে না ওই বন্ধু বান্ধব বা সমাজের মধ্যে আমার চাকরিটাই যেন বেস্ট চাকরি হয়, স্ট্যাটাস, জব টাইটেল এগুলো নিয়ে দৌড়তে থাকলাম। যখন তুমি ওটাও পেয়ে গেলা, তখন মনে হলো না না শুধু এইটুকু না, আমি যেন বাংলাদেশে প্রেসিডেন্ট হতে পারি, আবার আমি যেন বাংলাদেশের প্রেসিডেন্ট না পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হতে পারি। তার মানে মানুষের নিডের কোনো শেষ নেই। এই জন্য একটাকে বলে ডেফিসিট প্রিন্সিপাল, আর একটাকে বলে প্রোগ্রেশন প্রিন্সিপাল। এই ওয়েতে মাসলো হায়ারার্কি অফ নিডটাকে ফাইন্ড আউট করেছে। নাও দ্য লাস্ট অপশন হচ্ছে স্টাফিং রিকোয়ারমেন্টস। আমরা কতটুকু স্টাফ নেব? আমরা একটু আগে ডিমান্ডটা দেখিয়েছি, ডিমান্ড অনুযায়ী স্টাফিং নেব। তারপরে এখানে একটা পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসির প্রফেশনালিজমের দিক থেকে যখন আমরা রিটেল ফার্মেসি, হসপিটাল ফার্মেসি চালাই, তখন বলছে যে কতজন স্টাফিং হলে ভালো হয়। তো সেই জায়গায় বলছে যে একটা কিউইং থিওরি মডেল এর মাধ্যমে আমরা স্টাফিংটাকে ফাইন্ড আউট করতে পারি। এই মডেলটা বলছে which is used to determine the optimal number of personnel for servicing any station at which the people may wait to be served
অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। সেই ক্ষেত্রে সে বলছে যে কিছু ফ্যাক্টর তোমাকে আইডেন্টিফাই করতে হয়, যেমন প্যাটার্ন অফ প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন অফ অ্যারাইভেলস অফ দ্য স্টেশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য টাইম, কতটুকু সময় লাগছে, কতজন লোক আসছে, কিউ কতটুকু হলে তোমার সেটাকে গ্রহণযোগ্য মনে হবে, এবং কতটা চ্যানেল থাকবে। এইগুলোকে ধরে সে একটা জিনিস বলছে যে দ্যাট ক্যান বি কিউ থিওরি মডেল ইজ এক্সপ্রেসড লাইক দিস ওয়ে। ই হচ্ছে নাম্বার অফ এক্সপেক্টেড নাম্বার ইন দ্য কিউ that can be explained like a square by s into s minus a, where a equal to average number of patrons arriving per unit of time, অর্থাৎ কতজন লোক আসতেছে প্রত্যেক সময়, আর এস হচ্ছে the average number of prescription dispensed per unit of time, এবং ওই অতটুকু সময়ে কতটা প্রেসক্রিপশন ডিসপেন্স করা যাচ্ছে। তাহলে এর উপর বেসিস করে আমি যদি লোক ফাইন্ড আউট করি, তাহলে ওটা এক্সপেক্টেড নাম্বার আমি ফাইন্ড আউট করলাম, এরপরে আমি বলছি এক্সপেক্টেড ওয়েটিং টাইম ইন দ্য কিউ EWEN by A, এই দুটোকে বের করতে পারলে আমি স্টাফিং কতটুকু হলে বেটার হয় উই ক্যান ইজিলি ফাইন্ড আউট। সো দিস ইজ অল অ্যাবাউট ইওর that personal management. একটা মানুষকে একেবারে স্টার্টিং থেকে তার কম্পেনসেশন পর্যন্ত, এরপরে তাকে মোটিভেশন, পুরো ইন্ডাস্ট্রি শুধু না, পুরো পৃথিবীতে যত চাকরি আছে সবগুলো এইটুকুর মধ্যে দিয়ে এভাবেই চলে। শুধু প্রসেসগুলো নিউ নিউ তৈরি হয়, মোটিভেশন ফ্যাক্টরগুলো নতুন নতুন তৈরি হয়, কম্পেনসেশন নতুন নতুন তৈরি হয়, রিক্রুটমেন্ট টেকনিক নতুন নতুন তৈরি হয়, সেগুলোকে আমার জানাটা জরুরি। তাহলে এই ওয়েতে আমরা সাধারণত একটা হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করি। পড়া কি বোঝা গেছে? আদাব স্যার। ইয়েস স্যার, একটা কি ছিল স্যার, আমাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে এইগুলাতে তো অধিকাংশ সময় দেখা যায় যে অনেকে ঢুকে বের হয়ে যায়। তো এই ধরনের হলে তো স্যার দেখা যায় যে আবার রিকোয়ারমেন্ট দিতে হয়, আবার হচ্ছে এক্সট্রা একটা খরচ যায়। তাহলে এই ধরনের পার্সোনেল গুলা ম্যানেজমেন্টের জন্য তাদের আসলে কি ধরনের প্ল্যান থাকে? এটা খুব সহজ, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তুমি এটাকে যদি তোমার ছোট কোম্পানি হয়, তুমি বারবার করবা না, তুমি একবার সার্কুলার দিয়ে ওয়েটিং লিস্টে রেখে দিবা, একজন চলে যাবে আরেকজনকে ঢুকায় নেবা ওয়েটিং লিস্ট থেকে। আর যেটা তোমার ওদেরকে ট্রেন আপ করতে ব্যয় হচ্ছে, এটা ধরে নিবা যে তোমার যে ছোট কোম্পানি হয় ডাইরেক্ট তোমাকে কোনো ট্রেনিং সেন্টারে পাঠাবে না, তখন তোমাকে ওই ট্রেনিং এর সাথে অন দা জব ট্রেনিং, অর্থাৎ জবও করিয়ে নেবে, ট্রেনিংও করিয়ে নেবে। এগুলো তোমাকে ঠিক করতে হবে যে তোমার কতটুকু ফ্লেক্সিবিলিটি আছে। ধরো তোমার নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, তাহলে সেখানে তোমার এক্সট্রা খরচ হওয়ার কিছু নেই, কারণ ট্রেনিং সেন্টার আছে মানে সেখানে যা যা লোক আছে সবাইকে তুমি, যেমন বড় বড় কোম্পানি সবার ট্রেনিং সেন্টার রয়েছে, সুতরাং সেখানে বরং ট্রেনিং হওয়াটাই জরুরি। লোক না থাকলেও তোমাকে টাকা দিতে হবে ট্রেনিং সেন্টার চালানোর, এই জন্য এটা ডিপেন্ড করবে তোমার কোম্পানির উপর। সুতরাং দ্যাট ক্যান বি মিনিমাইজড ইজিলি। তোমরা দেখো না ব্যাংকের প্রত্যেকটা সেক্টরে ট্রেনিং সেন্টার রয়েছে, তাহলে ওর যদি ট্রেনিংও না হয় তারপরে তো ওর বিক্রি, তারপরে তো ওর খরচ চলতেই থাকবে। এটা ডিপেন্ড করে। ছোট কোম্পানি হলে দেখবে যে কখনোই আলাদা জায়গায় পাঠায় না, ও জবও করো ট্রেনিং ওর মধ্যেই হয়ে যায়। সো ইউ নিড টু সিলেক্ট ডিপেন্ডিং অন ইউর কন্ডিশন। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তোমাদের সঙ্গে আমার ক্লাস শেষ। আজকে থেকে সমস্ত আমার সাবজেক্টে যা ছিল সব কমপ্লিট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আর আমরা কি আমাদের স্লাইডগুলো না না, পেতে তোমাকে পারি? স্লাইড আমি কোন দিন দিয়েছি যে তুমি আজকে চাচ্ছ? সাবিনা, আমি কোন ঠিক আছে, চ্যাপ্টারে স্যার। দিয়েছি নাকি? তাহলে তুমি আজকে চাচ্ছ কেন? না স্যার, আমি কখনো দেই না বাবা। ঠিক আছে, নিজেরা বই ঠিক আছে, পড়ে স্যার। পড়বা। এটা পুরোটাই আছে, তোমাদের বইয়ের নাম বলেছি তাই না? বলেছি না? জি স্যার, বলেছিলেন। ওখান থেকে পড়বা, ওখানে সব আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।